আসলাম থেকে মহানায়ক মান্না হয়ে যাওয়ার কাহিনী। নায়ক মান্নাকে চিনেছি আমরা আপনাদেরই একটা কমেন্টের মাধ্যমে, আপনাদেরই কথায়। তো আমরা তার অভিনয় দেখেছি এবং তাকে আমাদেরও এখন যথেষ্ট ভালো লাগে এবং তার মুভি দেখে অনেক ইন্সপায়ার হই আমরাও। তো এই ভিডিওতে আমরা দেখব যে নায়ক মান্না কিভাবে নায়ক মান্না হয়ে উঠলো। তো চলো ভিডিওটা ঝটপট দেখা শুরু করি। আরেকটা জরুরি খবর, সেটা হচ্ছে আমরা অনেক নায়ক মান্নার ভিডিও, অনেক সালমান শাহের ভিডিও আমরা পোস্ট করি, বাট সেগুলো ইউটিউবের মনিটাইজেশন পলিসির জন্য, কপিরাইট পলিসির জন্য বন্ধ হয়ে যায়, ব্লক হয়ে যায়। তো সেজন্য আমরা ভিডিওটাকে পাবলিশই করতে পারি না। তো সেজন্য আমি বলবো যে আপনারা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম চ্যানেলকে ফলো করুন, যাতে ওখানে ওই ভিডিওগুলো আপনি দেখতে পারেন এবং আমাদের সাথে লাইভ আড্ডা চ্যাটও করতে পারেন এবং আপনার মন্তব্য দিতে পারেন। তো চলুন এখন দেখা যাক নায়ক মান্নার এই ছোট্ট বায়োগ্রাফিটা। নায়ক মান্নার শবদেহ তখন এফডিসিতে পৌঁছেছে কেবল। এফডিসির মোড় থেকে একদিকে কারওয়ান বাজার, অন্যদিকে মগবাজার রেলগেট থেকে প্রায় 7 রাস্তা পর্যন্ত লক্ষাধিক মানুষ ভিড় করে আছেন এক ঝলক নায়ককে শেষবার দেখবেন বলে। কারো কারো কাছে অবিশ্বাস্য লাগলো প্রিয় নায়কের মৃত্যু সংবাদ। সেদিন এই ভিড়ের কয়েক হাজার মানুষ ডুকরে কেঁদেছিলেন প্রিয়জন হারানো কষ্টে। বলা হয়ে থাকে বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে যে মানুষগুলো চিরবিদায় নিয়েছেন তাদের মধ্যে নায়ক মান্নার জানাজায় মানুষের উপস্থিতি ছিল সবচেয়ে বেশি। আম্মাজান চোখের মনি আম্মাজান এক সময়ের তুমুল জনপ্রিয় একটি গান। গানটি তার কথা ও সুরের চেয়ে বেশি জনপ্রিয় হয়ে ওঠে একজন নায়কের অভিনয় ও লিপসিং এর কারণে। চিত্রনায়ক মান্না নিজের খোলস ভেঙে হয়ে উঠেছিলেন খেটে খাওয়া মানুষের প্রতিনিধি। মান্না তার বেশিরভাগ ছবিতে গ্রামের দরিদ্র পরিবারের বেড়ে ওঠা যুবক, রিক্সা বা ঠেলা চালক, বস্তির ছেলে কিংবা দিনমজুর মানুষের চরিত্রে রূপদান করেছেন। এতে অত্যাচারিত ও নিপীড়িত হওয়ার পর প্রতিবাদী হয়ে ওঠা ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো অনবদ্য অভিনয় শৈলী দর্শকদের হৃদয়ে পাকাপোক্তভাবে স্থান করে নেয়। পর্দায় কখনো পুলিশ মান্না অন্যায়ের সাথে আপোষ না করে মাস্তান মান্না হয়েছেন, যে মাস্তান মান্না চুরি করেছেন, ডাকাতি করে বস্তির মানুষদেরকে খাইয়েছেন, এমনকি খুনও করেছেন অচেনা কোনো মেয়ের সম্ভ্রম রক্ষা করতে গিয়ে। নতুন জীবন ফিরে পাবো, নতুন জীবন ফিরে পাবো, তাহলে ফিরে যাবার নতুন জীবন, ফিরে যাবার বাবাকে, ফিরে যাবার মাকে, ফিরে যাবার বোনকে। তোমার আইন ফিরে দিবে আমার জীবনে 10টি বছরকে। ইন্সপেক্টর, তোমার আইনটা কোনোদিন ফিরে দিতে পারবে না। তোমার আইন কোনোদিন তা ফিরে দিতে পারবে না। মান্নার এমন চরিত্রে অভিনয় নায়ক হিসেবে ঢালিউডে তাকে একচেটিয়া সাফল্য এনে দিয়েছে। সমাজের এক শ্রেণীর মানুষের কাছে মান্না হয়ে উঠেছিলেন রূপকথার রাজপুত্রের মতো, তাদের ত্রাণকর্তা। বিশ্ববিদ্যালয় মারামারি খবর পেপারে দেখো না? আরে তোমরা যে ছেলেরা লেখাপড়া করার জন্য ঢাকা শহরে গ্রাম থেকে পাঠাইছো, তাদের হাতে অস্ত্র দেখে দুঃখ লাগে না? বাংলা চলচ্চিত্রের নায়ক হিসেবে সবচেয়ে বেশি মাস্তানের ভূমিকায় অভিনয় করেছেন মান্না। সবচেয়ে বেশি সংখ্যক পুলিশের চরিত্রে অভিনয়ের রেকর্ডটিও তার। রাজনীতি নির্ভর গল্পেও মান্না ছিলেন দর্শক নন্দিত। মান্নার অভিনয় রাজনৈতিক ছবি মিনিস্টার হয় ব্যবসা সফল। মান্নার পুরো নাম এস.এম. আসলাম তালুকদার। 1964 সালে টাঙ্গাইলের কালীহাতিতে জন্ম নেওয়া ছেলেটি চলচ্চিত্রের ঝলমলে জগতে পা রাখেন 1984 সালের এফডিসির নতুন মুখের সন্ধানে কার্যক্রমের মাধ্যমে। 2 শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন মান্না। 1991 সালে প্রথম মূল নায়ক চরিত্রে অভিনয় করেন কাসাম মালার প্রেম ছবিতে। এই সিনেমাটি তুমুল জনপ্রিয়তা পেলে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক মুক্তি পেতে থাকে মান্না অভিনীত সিনেমা। তার সব ছবি ব্যবসা সফল হয়েছিল। তিনি অভিনয়ে নিজস্ব একটি ধরন তৈরি করতে পেরেছিলেন যা মান্না স্টাইল নামে পরিচিত, যেমনটি করেছিলেন চিত্রনায়িকা শাবানা। অভিনয়ের বাইরে চলচ্চিত্র প্রযোজনাও করেছেন নায়ক মান্না। স্বামী স্ত্রীর যুদ্ধ, মান্না ভাই, পিতামাতার আমানত, 2 বধূ 1 স্বামী সহ তার প্রযোজিত সব ছবি ব্যবসা সফল। 90-এর দশকে চলচ্চিত্রের অশ্লীলতার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন মান্না। তবে মান্না অভিনীত কিছু চলচ্চিত্রেও অশ্লীলতার ছোঁয়া ছিল। সেসব থেকে বেরিয়ে দাঙ্গা, লুটতরাজ, তেজি সহ বিভিন্ন অশ্লীলতামুক্ত ছবি উপহার দেন দর্শককে। এ সময় খ্যাতি ও জনপ্রিয়তার তুঙ্গে অবস্থান হয় তার। খ্যাতির চূড়ায় থাকা অবস্থাতেই মাত্র 44 বছর বয়সে 2008 সালে
17 ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে পৃথিবী ছেড়ে যান জনপ্রিয় এ নায়ক। মান্নার মৃত্যুর এত বছর হয়ে গেলেও বাংলা চলচ্চিত্র জগতে তার শূন্যতা আজও পূরণ হয়নি। সেরকম জনপ্রিয় নায়ক আজও পায়নি ঢালিউড। 2003 সালে বীর সৈনিক ছবির জন্য মান্না সেরা অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের আগামী আয়োজন সাথে সাথে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর সেই সাথে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশেই থাকতে ভুলবেন না। সেই পর্যন্ত নিজে ভালো থাকবেন, অন্যদেরকেও ভালো রাখবেন। ধন্যবাদ। নায়ক মান্নার জীবনী সম্পর্কে এতগুলো তথ্য জানা ছিল না। নায়ক মান্না সম্পর্কে আমরা এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম। তিনি কীরকমের অভিনেতা ছিলেন, তিনি কীরকম টাইপের মুভি করতেন, তার কত অভিনয় কীরকমভাবে ব্যবসার দিক থেকে সফল, এবং তার জীবনের আমার মনে হয় না এটা পুরো কাহিনী আমি জানতে পারলাম। একটা মানুষের জীবনী আরও অনেক গভীর হয় এবং আরও অনেক ইনফরমেশন সমৃদ্ধ থাকে বলে আমি মনে করি। তো এটা অনেক কিছু জানলাম, এর মধ্যে কমতি কোনো কিছু নেই, বাট আরও অনেক কিছু জানার একটা খিদে আমার মধ্যে জেগে উঠলো। অবশ্যই আস্তে আস্তে জানবো নায়ক মান্না সম্পর্কে। অ্যান্ড সত্যি কথা বলতে, একটা মানুষ যখন এত বড় সুপারস্টার মারা যায়, তার ভিডিও দেখেই বুঝতে পারা যাচ্ছে যে কত মানুষ তার কান্নায় ভেঙে পড়ছে, কত মানুষের সেই দিন হৃদয় ভেঙেছে। মাত্র 44 বছর বয়সে তিনি মারা গিয়েছেন। তো জিনিসটা অনেকটা দুঃখের বিষয়। আর তবে হ্যাঁ, একটা জিনিস হচ্ছে, শিল্পীর কোনোদিনও মৃত্যু হয় না। আজকে নায়ক মান্নার আজও বেঁচে আছেন সবাইকার মধ্যে, সবাইকার মস্তিষ্কে, সবাইকার হৃদয়ে। তার কারণ তার আজও সিনেমা আজ সবাই দেখছে। আর যত নতুন নতুন লোক দেখছে নায়ক মান্নাকে, ততবার নায়ক মান্না আবারও জন্মাচ্ছে। তো কোনো শিল্পীর কিন্তু মৃত্যু হয় না, এটা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে। আর আমাদের এই ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাও। আর যেরকমটা বললাম যে আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম এই দুটো চ্যানেলে অবশ্যই ফলো করো, যাতে এভরিথিং, যত ভিডিও আমরা আছে, অনেকে আমরা গান বা ভিডিও রিয়াকশন করি, বাট সেগুলো ইউটিউবের জন্য ব্লক হয়ে যায়, সেগুলো আমরা ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুকে আমাদের দিয়ে থাকি। তো ওখানে যদি তোমরা থাকো, দেন অবশ্যই আমাদের সমস্ত ভিডিওগুলো তোমরা দেখতে পাবে অ্যান্ড আমাদের সাথে আড্ডাও মারতে পারবে। তো চলো, এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাও, আর এটাও জানাও যে কোন কোন বিষয়ের ওপর আমরা ভিডিও বানাতে পারি। তো এখনকার মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। হ্যালো, আমি শুভ অ্যান্ড ওয়েলকাম টু আমাদের চ্যানেল টিকুজ ওয়ার্ল্ড। তো আজকে আমরা দেখব ডক্টর ইউনূস সম্পর্কে। ডক্টর ইউনূস সম্পর্কে আমরা যত দেখছি তত আমরা বিস্ময় হচ্ছি, আর যত বিস্ময় হচ্ছি তত আবার দেখছিও। তো এই ভিডিওতে চলো জানা যাক ডক্টর ইউনূস সম্পর্কে আরও কিছু অজানা তথ্য। এদেশের সবাই যদি রত্ন হয়ে থাকে তাহলে তাদের মধ্যে ডক্টর ইউনূস একজন। এদেশে যদি 100 জন রত্ন থাকে তাহলে তাদের মধ্যেও ডক্টর ইউনূস একজন। আর এদেশে যদি কেবলমাত্র একজন রত্ন থাকে তাহলে সেটাও ডক্টর ইউনূস। তিনি গত কয়েকশো বছরের মধ্যে এই বাংলার মাটিতে জন্ম নেয়া এক মহামূল্যবান সম্পদ, যাকে শুধুমাত্র এই বাংলাদেশ না, গোটা বিশ্ববাসী চেনে। বলা যেতে পারে এক গ্লোবাল সেলিব্রিটি। না, তিনি এমনি এমনি এতটা জনপ্রিয় হয়ে ওঠেনি, বরং তার পরিশ্রম, মেধা এবং মানুষের জন্য কিছু করার এক মহৎ উদ্দেশ্য তাকে এতটা সম্মান এনে দিয়েছে। আমেরিকার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড, মার্কিন কংগ্রেশনাল অ্যাওয়ার্ড ও নোবেল, এই তিনটি পুরস্কারকে পৃথিবীর সবচেয়ে সম্মানজনক পুরস্কার হিসেবে গণ্য করা হয়। আর এখন পর্যন্ত ইতিহাসে এই তিনটি পুরস্কারের সবগুলোই পেয়েছে এমন মানুষের সংখ্যা মাত্র 12 জন। আর এই 12 জনের মধ্যেও তুমি খুঁজে পাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নামটি। আর এই অর্জন শুধুমাত্র তার একার না, এই সম্মানও শুধুমাত্র তার একার না, এটা পুরো বাঙালি জাতির জন্য গর্বের বিষয়। If you lift a finger, you can touch hundreds of problems right around you. And that's exciting for a young person to look at those problems and see what I can do about it. ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্মদিন তো 28 জুন, আর সেই দিনটিকে কি হিসেবে পালন করা হয় জানো? ডক্টর ইউনূসের জন্মদিনকে গত 1 দশকেরও বেশি সময় ধরে সারা বিশ্বে সামাজিক ব্যবসা দিবস হিসেবে পালন করা হয়। কানাডা ও জাপানের মাধ্যমিক বিদ্যালয়গুলোর পাঠ্যপুস্তকে ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবনী অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশ্বের প্রায় 30টিরও বেশি দেশ থেকে তিনি প্রায় 130টির বেশি সম্মাননা পুরস্কার পেয়েছেন। দারিদ্র্য সীমা দূর করতে তিনি যেই ক্ষুদ্র ঋণ ব্যবস্থার এই মডেল চালু করেছেন তা পৃথিবীর প্রায় 40টি দেশের 130টিরও বেশি প্রতিষ্ঠান ধারণ করে চলছে। তুমি জানলে অবাক হবে, বিশ্বের 80টিরও বেশি বিশ্ববিদ্যালয় কলেজ ডক্টর ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার প্রতিষ্ঠা করেছে। 1940 সালের 28 জুন চট্টগ্রামে মুসলিম দম্পতি হাজী দুলামিয়া সদাগর ও সুফিয়া খাতুন ইউনূসের ঘর আলো করে জন্ম নেয় এক ফুটফুটে শিশু, যার নাম রাখা হয় মোহাম্মদ ইউনূস।
কলেজে পড়াকালীন সময়ে স্কাউটে যোগদান ও তার সক্ষমতা এবং যোগ্যতা প্রমাণ করার মাধ্যমে তিনি পশ্চিম পাকিস্তান, ভারত, ইউরোপ ও আমেরিকার মতো দেশে যাওয়ার সুযোগ পান। পড়াশোনায় তিনি বেশ মেধাবী ছিলেন। তিনি ছিলেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, সাথে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক। মোহাম্মদ ইউনূসের এই সাফল্যের কারণ কি জানো? তার আত্মবিশ্বাস ও কিছু করার মনোভাব। তিনি এমন একটি রাষ্ট্র চাইতেন যে রাষ্ট্রে কোনো বেকারত্ব থাকবে না। তিনি এমন একটি রাষ্ট্র চাইতেন যে রাষ্ট্রে কোনো অভাব থাকবে না, কাউকে চাকরিহীনতায় ভুগতে হবে না, কাউকে অন্যের কাছে হাতও পাততে হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন, যদি তুমি জানো বা কল্পনা করতে পারো যে তোমাকে কোথায় যেতে হবে, তাহলে তুমি অবশ্যই সেখানে পৌঁছতে পারবে। তোমার প্রযুক্তি, তোমার যোগাযোগ ক্ষমতা তোমাকে সেখানে পৌঁছে দেবে। অর্থাৎ তিনি আমাদের বলতে চেয়েছেন, আমাদের প্রত্যেকের অবশ্যই একটি লক্ষ্য থাকতে হবে কিছু করার প্রেরণা, কিছু করার মানসিকতা ও সঠিক দিক নির্দেশনা। এগুলো ছাড়া পৃথিবীর কোনো মানুষই তার গন্তব্যে পৌঁছাতে পারে না। তাই তোমাকে অবশ্যই জীবনে একটি লক্ষ্য নির্ধারণ করে রাখা উচিত, যেন সেখানটায় পৌঁছাতে তোমাকে কোনো দ্বিধাদ্বন্দ্বে ভুগতে না হয়। দেশের যুবকদের কিভাবে সাফল্য এনে দেওয়া যায় তা নিয়ে তিনি ছিলেন বেশ চিন্তাশীল। তিনি যুবকদের এমন একটি সমাজ কল্পনা করতে বলতেন যে সমাজে দারিদ্র্য, বেকারত্ব, কার্বন নিঃসরণ একদম শূন্য পর্যায়ে থাকবে। তাহলে একসময় সেটি সত্য হয়ে যাবে। তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রত্যেক মানুষই উদ্যোক্তা হয়ে জন্ম নেয়, কিন্তু সমাজ তাকে এমনভাবে মগজদলাই করে যেন সে চাকরি খুঁজতে বাধ্য হয়। আর ঠিক এই কারণেই দেশে বেকারত্ব দেখা দেয়। তাই প্রত্যেক মানুষই জন্মগতভাবেই একজন উদ্যোক্তা। এই কথাগুলোর মাধ্যমেই তিনি তরুণদের মনোবল যোগাতেন, তারা যেন সাহস করে নিজের উপর বিশ্বাস রেখে নতুন কিছু করার উদ্দেশ্যে নেমে পড়ে। ভালো একটি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে বেরিয়ে এসে একজন শিক্ষার্থী বলেন, আমাকে একটি চাকরি দিন। কিন্তু কোনো শিক্ষার্থী এটা বলে না, আমাকে কিছু টাকা দিন, আমি নিজের ভাগ্য নিজেই গড়ে তুলব। আমরা নিজেদের ভাগ্যের নিয়ন্ত্রণ তুলে দিচ্ছি অন্যদের হাতে, অন্যদের উপর আত্মনির্ভরশীল হয়ে পড়ছি। আর যাদের উপর আমরা আত্মনির্ভরশীল হয়ে পড়ছি, তারা যদি আমাদের সেই চাকরিটা কেড়ে নেয় বা কোনো কারণবশত বরখাস্ত করে দেয়, তাহলে আমাদের কি হবে? আর এটা কি বলে আধুনিক দাসত্ব। আমাদের এই একটাই লক্ষ্য, চাকরি। যেভাবেই হোক না কেন আমাকে চাকরি পেতেই হবে। কিন্তু কেউ এটা বলে না, যেভাবেই হোক না কেন আমাকে একজন উদ্যোক্তা হতে হবে। ডক্টর ইউনূস বলেন, আমরা যদি তরুণদের চাকরি খোঁজা নয় বরং চাকরি সৃষ্টিকারী হিসেবে গড়ে তুলতাম, তাহলে আমাদের দেশে বেকারত্ব বলে কিছুই থাকতো না। আমাদের অর্থনীতি আর অনেক বেশি শক্তিশালী হতো। যার উদাহরণ হিসেবে তিনি বলেন, আমরা ভারত থেকে ডিম কিনি, কিন্তু যেদিন আমরা ভারতে ডিম বিক্রি করতে পারবো, সেদিনই আমাদের অর্থনীতি পুরোপুরি পাল্টে যাবে। লিওনেল মেসি, যিনি হলেন বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় তারকাদের মধ্যে একজন। আর সেই লিওনেল মেসিও লাইনে দাঁড়িয়েছিলেন শুধুমাত্র এই ডক্টর ইউনূসের সাথে একটি ছবি তোলার জন্য। একজন মানুষ কতটা রেসপেক্টফুল হলে ব্যাপারটা এমন হয়। অলিম্পিক গেমস হলো বিশ্বের অন্যতম সম্মানজনক গেমস। এই অলিম্পিকের আয়োজক হওয়ার জন্য বিশ্বের অনেক ধনী দেশগুলো হাজার হাজার কোটি টাকা খরচ করে। আর এই গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের সবচেয়ে সম্মানিত মেহমান বা প্রধান অতিথি হলেন অলিম্পিকের মশাল বাহক, যিনি হাতে একটি মশাল নিয়ে সকলের সামনে উপস্থিত হন। আর 2020 সালে জাপানে অনুষ্ঠিত হওয়া অলিম্পিকের এই মশাল বাহক ছিলেন আমাদের ডক্টর ইউনূস। পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর ইউনূস 48টি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। নিঃসন্দেহে যাকে বলা যেতে পারে আমাদের দেশের জন্য এক বিশাল বড় সম্মাননা। দেশে এমন রত্ন আর কয়টি বা পাওয়া যায়? তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের মূল উদ্দেশ্য ছিল দেশের সাধারণ মানুষগুলোকে সহজ শর্তে ঋণ দেওয়া, যেন তারা সুদের চক্র সংগঠন করা অসাধু লোকদের থেকে রক্ষা পেতে পারেন, যেন তারা স্বাবলম্বী হয়ে উঠে দাঁড়াতে পারেন। আর তার এই উদ্যোগ পুরোপুরি সফল হয়েছে, যার ফলাফল তাকে এনে দিয়েছে বিশাল বড় সম্মাননা। 1974 সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনাকালীন সময়ে দেশে দুর্ভিক্ষ দেখা দেয়। সেই সময়টাতে তিনি ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়েন। কিভাবে মানুষের কষ্ট লাঘব করা যায়, কিভাবে মানুষকে সাহায্য করা যায়, মানুষের জীবনকে সহজ করা যায়, কিভাবে একটি দুর্নীতিমুক্ত অসাধু চক্রমুক্ত সমাজ ব্যবস্থা চালু করা যায়, তা নিয়ে তিনি বেশ চিন্তাশীল ছিলেন। মানুষের পাশে দাঁড়ানোর জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেন। আর এসব কর্মকাণ্ডের কারণে তিনি মানুষের অনেক কাছাকাছি আসতে শুরু করলেন। মানুষের বেদনা কষ্টগুলো তিনি অনুভব করতে পারতেন, আর সে অনুযায়ী তিনি সেগুলো লাঘব করার জন্য বিভিন্ন পরিকল্পনা ও পদক্ষেপ গ্রহণ করতে শুরু করেন। মানুষকে কিভাবে একটি সুন্দর জীবন দেওয়া যায় সেটা নিয়ে তিনি সবসময় চিন্তা ভাবনায় থাকতেন, সে অনুযায়ী তিনি কাজ করতেন। দেশের কিছু অসাধু মানুষ তার এই সম্মান এবং অর্জন মেনে নিতে পারেনি। তারা তাকে বিভিন্নভাবে হয়রানি করতে থাকে, তাকে হেনস্থার শিকার পর্যন্ত হতে হয়। কিন্তু মোহাম্মদ ইউনূস ছিলেন পুরোপুরি নিরপেক্ষ। অসাধু কোনো লক্ষ্য নিয়ে তিনি মানুষের পাশে দাঁড়াননি, যার ফলাফলস্বরূপ তিনি সকলের ভালোবাসা পেয়েছেন। দেশকে নতুন করে গড়ে তুলতে দেশের ছাত্ররা তাকেই বেছে নিয়েছে, কারণ ছাত্ররা জানে একজন সঠিক মানুষই কেবল পারে সুন্দর একটি দেশ গড়ে তুলতে। আর দেশের এমন একজন রত্ন আছে বলেই তারা নিশ্চিন্তভাবে তাকে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে দিয়েছে। আর আমরা আশাবাদী যে তিনি বেশ সুন্দর ও নিরপেক্ষভাবে একটি সোনার বাংলা গড়ে তুলবে। দেশে আর কোনো বেকারত্ব থাকবে না, দেশের সর্বস্তরের সকল মানুষ মাথা উঁচু করে বাঁচতে পারবে, সকলে আত্মমর্যাদাশীল হতে পারবে। বাংলাদেশকে বিশ্বের অন্যতম একটি উন্নত সভ্য রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে তিনি যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন।
তাই সবসময় নিজের লাভের কথা চিন্তা না করে আমাদের উচিত সকলকে নিয়ে ভাবা। কিভাবে একটি দেশ উন্নত করা যায়, কিভাবে একটি রাষ্ট্রকে সবার সামনে তুলে ধরা যায়, কিভাবে একটি রাষ্ট্রকে পুরো বিশ্ববাসীর নিকট বেশ গর্বের সাথে উপস্থাপন করা যায় সেটা নিয়ে ভাবা। আর যদি সকলের এ ধরনের মনোভাব সৃষ্টি হয়ে থাকে তাহলে এদেশের সকল মানুষ বিশ্ববাসীর কাছে মাথা উঁচু করে নিজের পরিচয় দিতে পারবে। এদেশের মানুষকে তখন বিশ্ববাসী ছোট চোখে দেখবে না, তারা বেশ সম্মানের সাথে তাদের গ্রহণ করবে। সভ্য জাতি হিসেবে তারা সকলের কাছে পরিচিতি পাবে। তাই তোমাকেই বলছি, আজ থেকে এরকম একটি মানসিকতা নিয়ে নিজেকে প্রস্তুত করতে থাকো। কারণ শুরুতেই বলেছিলাম, সৃষ্টিকর্তা কোনো ভেদাভেদ ছাড়াই সকলকে সৃষ্টি করেছেন, কিন্তু কে কি করবে, কার পরিণাম কি হবে, কার ভাগ্যে কি আছে সেটা তার কর্ম এবং চিন্তা ভাবনার উপরে নির্ভর করে। আর আমি জানি তোমরা সকলে উন্নত একটি সভ্য মানসিকতার অধিকারী। এদেশে একদিন বিশ্বের অন্যতম একটি রাষ্ট্র হিসেবে পরিচিতি পাবে। আমি আশাবাদী, আর আশা করি তোমরাও আমার সাথে আশাবাদী। ভালো লাগলে ভিডিওটি লাইক করে দেওয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। তো আমি অনেক কিছু জানলাম ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে। তো শুধুমাত্র জানলাম এটা বললে ভুল হবে, নিজেও ইন্সপায়ার হলাম তার লাইফ এবং জীবনী নিয়ে, এবং যেখানে তিনি গ্রামীণ ব্যাংক কীভাবে তিনি শুরু করেছিলেন, যেখানে তার কতগুলো অ্যাওয়ার্ড পেয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে, এবং উনি কত শিক্ষিত একজন মানুষ এবং তার সাথে সাথে একজন ভালো মানুষ, সেটা আমরা এই ভিডিওটা থেকে জানতে পারলাম। তো ওনার শিক্ষাগত যোগ্যতা অনেক, সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই। অ্যান্ড আজকের এই পলিটিক্স জগতে তিনি আবার এখন এসছেন, বাকি এসছেন বলাটা ভুল হবে, তাকে সবাই নিয়ে এসেছে, বাংলাদেশের যুব সবাই নিয়ে এসছে তাকে। তো আশা করা যায় তিনি অনেক এমন কিছু ডিসিশন নেবেন যেটা দেশের জন্য ভালো হবে এবং সবার জন্যও ভালো হবে। কারণ তিনি প্রথমে যেটা তার একটা বক্তব্য শুনছিলাম, তিনি বলছিলেন যে নিজের জন্য শুধু ভাবলে হবে না, সবার জন্য ভাবতে হবে। তো যদি সত্যি তিনি সেরকম সবার জন্য ভাবেন, তাহলে সেটা সারা দেশের জন্য ভালো, অ্যান্ড আমাদের প্রতিবেশী হিসেবে আমাদের জন্য অবশ্যই ভালো হবে। অ্যান্ড দুই দেশের সম্পর্ক যেন ভালো থাকে সেটাই আমরা আশা করব। অ্যান্ড কারণ শিক্ষিত মানুষরা কাছ থেকে এটাই আশা করা যায় যে তারা ঝামেলা ঝঞ্ঝট যত সম্ভব এড়িয়ে কিভাবে পলিটিক্স ওয়েতে সবার সাথে সম্পর্ক ভালো রাখবো সেই ব্যাপারটা দেখবে, তাই না? তো আপনার ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেমন লাগে সেটা কমেন্টে জানান। আমি জাস্ট দেখলাম, দেখে জাস্ট অবাক হলাম অ্যান্ড নিজেদের জাস্ট ভিউটা শেয়ার করলাম। তো এরকম টাইপের আরও ভিডিও দেখতে যদি চান তাহলে সেটাও আপনারা কমেন্টে জানান যে আমরা কোন কোন জিনিসের উপর রিয়াক্ট করতে পারি বা কোন কোন জিনিসের উপর আমরা আমাদের ভিউজটা দিতে পারি। তো এখনকার মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন টিকুস ওয়ার্ল্ড আমাদের এই চ্যানেল। টাটা। হাই, টিকুস ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমরা দেখব কে সবচেয়ে বেশি ধনী, সাকিব খান নাকি দেব। তো চলো ভিডিওটা দেখা যাক। চলো, এটা বেশ মজা লাগছে দেখতে। একদমই। তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখে তুফান শাকিব খান এবং একদিকে রয়েছে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির তুফান শাকিব খান, বাংলাদেশের সবথেকে বড় সুপারস্টার হচ্ছে শাকিব খান। অন্যদিকে রয়েছে কলকাতার সুপারস্টার দেব। আমি বাঘের বাচ্চা, আর বাঘ কখনো কারোর পিঠে সুরসুরি দেয় না, ঘাড়ে থাবা মারে। একসময় এপার বাংলা ওপার বাংলা সব থেকে জনপ্রিয় নাম ছিল দেব। বাংলাদেশ এবং ভারতের মেয়েদের ক্রাশ ছিল, এমনকি একসময় আমিও দেবের ভক্ত ছিলাম। তো এই দুই সুপারস্টারের মধ্যে আসলে কে সেরা? শাকিব খান এবং দেব, এরা দুইজন এমন এই সুপারস্টার যাদের মধ্যে বরাবর এই টক্কর হয়ে থাকে। আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি শাকিব খান এবং দেবের মধ্যে সম্পদের দিক থেকে কে এগিয়ে রয়েছে, মানে কে সব থেকে বেশি ধনী, দেব নাকি শাকিব? এছাড়াও গাড়ির কালেকশনের দিক থেকে কে এগিয়ে রয়েছে, কে বেশি বিলাসী জীবন যাপন করে থাকে? এক কথায় সব দিক থেকে কে সেরা? প্রথমে তাদের সম্পদের পরিমাণ দেখে আসি। তো বর্তমান সময়ে সব থেকে দেবের মোট সম্পদের পরিমাণ $12 মিলিয়ন, বাংলাদেশি টাকায় প্রায় 132 কোটি টাকা। এই পরিমাণ সম্পদ নিয়ে কলকাতার সব থেকে তৃতীয় ধনী অভিনেতা হচ্ছে দেব। এছাড়া বিভিন্ন পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়ে বছরে কোটি কোটি টাকা আয় করে থাকেন। অভিনয়ের পাশাপাশি দেব রাজনীতিতে সক্রিয়। কলকাতার নায়ক হওয়ার পাশাপাশি দেব একজন এমপি এবং বর্তমান সময়ের প্রতিটি সিনেমা করার
করার জন্য মোটামুটি 50 থেকে 60 লক্ষ টাকা নিয়ে থাকেন। এছাড়া দেবের একটি প্রযোজনা প্রতিষ্ঠান রয়েছে, এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সিনেমা নির্মাণ করে কোটি কোটি টাকা আয় করে থাকে। অন্যদিকে আসা যাক তুফান বস শাকিব খানের কাছে। বর্তমান সময়ে শাকিবের মোট সম্পদের পরিমাণ $21 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 231 কোটি টাকা। মানে শাকিব খানের গাড়ি বাড়ি বাদ দিয়ে শুধু ক্যাশ টাকা রয়েছে 231 কোটি। এবং এই পরিমাণ সম্পদ নিয়ে বাংলাদেশের সব থেকে ধনী অভিনেতা কিং খান শাকিব খান। বাংলাদেশের অন্যান্য তারকাদের মতো শাকিব খান বিভিন্ন পণ্যের ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট করে থাকেন। বড় বড় কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন শাকিব খান। এছাড়া শাকিব খানের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সম্প্রতি তিনি আরও একটি ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন। শাকিব খান শুধুমাত্র একটি বিজ্ঞাপন করার জন্য 50 লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। বর্তমানে শাকিব খান প্রতিটি সিনেমা করার জন্য 1 কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। এবং শাকিব খানের নিজের প্রোডাকশন হাউস রয়েছে। তার প্রোডাকশন হাউসের নাম হচ্ছে এসকে ফিল্ম। তার প্রোডাকশন হাউস থেকে সিনেমা নির্মাণ করে শাকিব খান কোটি কোটি টাকা আয় করছেন। সম্পদের দিক থেকে দেবের থেকে অনেক এগিয়ে আছে শাকিব খান, কারণ সিনেমা ইন্ডাস্ট্রিতে দেবের থেকে অনেক আগে এসেছে শাকিব খান। তাছাড়া দেবের থেকে অনেক বেশি সিনেমা করেছেন শাকিব খান। এই কারণে দেবের থেকে অনেক বেশি ধনী হচ্ছে শাকিব খান। কিন্তু তারপরেও দেব যেহেতু কলকাতার এমপি, তাই এমপিদের সম্পদ কিন্তু প্রকাশ করা হয় না। হতে পারে পলিটিক্স থেকে দেব শাকিব খানের থেকে অনেক ধনী হয়ে গিয়েছেন। যাই হোক, এবার তাদের গাড়ির কালেকশন দেখে আসি। কলকাতার নায়কদের মধ্যে সব থেকে বিলাসী জীবন যাপন করেন দেব। দেবের সব থেকে কম দামি গাড়িটি হচ্ছে টয়োটা ইনোভা ক্রিস্টা এবং ভারতে এই গাড়িটির দাম হচ্ছে 30 লক্ষ টাকা। দেবের 2 নাম্বার গাড়িটি হচ্ছে এমজে ক্রিস্টার, যার মূল্য প্রায় 50 লক্ষ টাকা। 3 নম্বর গাড়িটি হচ্ছে মার্সিডিজ বেঞ্জ এস ক্লাস, যার বর্তমান মূল্য 1 কোটি 50 লক্ষ টাকা। দেবের 4 নম্বর গাড়িটি হচ্ছে বিশ্বসেরা এসইভি, যার নাম হচ্ছে রেঞ্জ রোভার ভগ, যার দাম হলো 2 কোটি 50 লক্ষ টাকা। দেবের সর্বশেষ গাড়িটি হচ্ছে BMW X5, যার বর্তমান বাজার মূল্য 3 কোটি টাকা। এবার আসা যাক শাকিব খানের কাছে। বাংলাদেশের সব থেকে ধনী অভিনেতা হচ্ছে শাকিব খান। তিনি সব থেকে দামি গাড়ি ব্যবহার করবেন, এটাই স্বাভাবিক। গুঞ্জন শোনায় শাকিব খান প্রতি বছর রোজার ঈদে একটি করে বিলাসবহুল গাড়ি কিনে থাকেন। তবে তার যে গাড়িগুলো তথ্য অনলাইনে পাওয়া গিয়েছে সেগুলোর নাম উল্লেখ করলাম। শাকিব খানের অন্যতম একটি গাড়ি হচ্ছে মার্সিডিজ বেঞ্জ এস ক্লাস। এছাড়া শাকিব খান ব্যবহার করে থাকে টয়োটা প্রাডো। তাছাড়া BMW গাড়ি ব্যবহার করে থাকে শাকিব খান। শাকিব খান যে চশমাগুলো ব্যবহার করে থাকে তার এক একটির মূল্য লক্ষ টাকা। তাই শাকিবের একটি চশমা যদি কুড়িয়ে পান তাহলে আপনি লাখপতি হয়ে যাবেন। যাই হোক, শাকিব খান এবং দেবের গাড়ি কালেকশন দেখতে পেলেন। এবার আমরা দেবের ব্যক্তিগত কিছু ফ্যাক্ট জেনে আসি। দেবকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নেই। বিশেষ করে 2008 সাল থেকে 2015 সাল পর্যন্ত যে সকল মেয়েরা স্কুল কলেজে পড়ত তাদের অনেকের ক্রাশ ছিল এই দেব। এমনকি সেই সময় অনেক ছেলের আইকন এবং স্টাইলিশ স্টার ছিল দেব। মানে এক কথায় সেই সময় দেবের রাজ চলছিল। দেব জন্মগ্রহণ করেছিল 1982 সালে। সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 42 বছর এবং তার উচ্চতা হচ্ছে 6 ফিট। তিনি জন্মগ্রহণ করেছিলেন পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায়। দেবের আসল নাম হচ্ছে দীপক অধিকারী এবং তার ডাকনাম হচ্ছে রাজু, কিন্তু তার ভক্তরা তাকে দেব বলেই ডাকে। ইন্ডাস্ট্রিতে আসার পর তার নাম ডিরেক্টরদের তেমন একটা পছন্দ হচ্ছিল না, যার কারণে তার নাম দীপক অধিকারী বাদ দিয়ে দেব রেখে দেয়া হয়। ঠিক এরকমটা করা হয় শাকিব খানের সাথে, তবে সেও বিষয়ে আমরা একটু পরে জানব। দেবের পরিবারের মোট 4 জন সদস্য রয়েছে। তার বাবা হচ্ছেন গুরু দাস অধিকারী, তার মায়ের নাম হচ্ছে রোশনি অধিকারী, তার ছোট বোনের নাম হচ্ছে দীপালি অধিকারী। তবে এদের উপরে কাদের অধিকার রয়েছে বুঝতে পারছি না, সবার নামের শেষে অধিকার রয়েছে। ইন্ডাস্ট্রিতে দেবের কিছু প্রেমের গুজব রয়েছে, যেমন 2008 সালের শেষের দিকে চ্যালেঞ্জ সিনেমা করার সময় অভিনেত্রী শুভশ্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। 2008 সাল থেকে 2012 সাল পর্যন্ত তাদের মধ্যে দীর্ঘ 5 বছরের সম্পর্ক ছিল এবং তাদেরকে টলিউডের সবথেকে বেস্ট জুটি বলা হতো। এদের জুটি এতটাই রিয়েলিস্টিক ছিল যে অনেকে দেব এবং শুভশ্রীকে স্বামী স্ত্রী মনে করত। কিন্তু 2012 সালে তাদের ব্রেকআপ হয়ে যায়। আর এই ব্রেকআপ করেছিল শুভশ্রী, কারণ শুভশ্রী ভালোবেসে ফেলেছিল ডিরেক্টর রাজ চক্রবর্তীকে এবং 2019 সালে রাজ চক্রবর্তীকে বিয়ে করে শুভশ্রী। বর্তমানে তাদের ঘরের সন্তানও রয়েছে। তো যাই হোক, শুভশ্রীর সাথে ব্রেকআপ হওয়ার পর দেব বেচারার মন অনেক খারাপ ছিল, তাই 4 বছর ধরে কোনো প্রেম করেনি। কিন্তু 4 বছর পর 2016 সালে চ্যাম্প সিনেমা করার সময় কয়েকটি সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মানে বোঝা যাচ্ছে ভালোবাসার পরিবর্তন হতে পারে, আপনার উন্নতির সাথে সাথে আপনার চয়েসের পরিবর্তন হতে পারে। তো যাই হোক, আজ পর্যন্ত দেব মোট 50টি সিনেমাতে অভিনয় করেছে। তো দেব বর্তমানে নিজস্ব বাড়িতে থাকেন না, তিনি দক্ষিণ কলকাতায় একটি ফ্ল্যাট কিনে নিয়েছেন
আর বর্তমানে তিনি সেখানেই বসবাস করছেন। তো দেব কিভাবে সিনেমা ইন্ডাস্ট্রিতে আসলো চলুন এক নজরে দেখে আসি। তো দেবের বাবা পেশায় একজন কেয়ারটেক ছিলেন, মানে রান্না বান্না করতেন। এ রান্না বান্নার কাজ করতেন মুম্বাইয়ে, আর বাবাকে হেল্প করার জন্য তিনিও মুম্বাইয়ে চলে যান, আর সেখানে তার বাবাকে সাহায্য করার পাশাপাশি মুম্বাইয়ের বান্দ্রাতে পড়াশোনা করেন, আর মুম্বাইয়ের বিদ্যাপীঠ ইউনিভার্সিটি থেকে তার গ্রাজুয়েশন সম্পন্ন করেন। তবে এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে দেব খাবার দাবার ডেলিভারি দিতেন ফিল্ম ইন্ডাস্ট্রি লোকেদেরকে, মানে শাহরুখ খান কিংবা সালমান খানের বাড়িতে কিংবা কোনো সিনেমার অনুষ্ঠানে, আর তাদেরকে দেখে অনুপ্রাণিত হয়ে অ্যাক্টর হওয়ার স্বপ্ন দেখেন। এরপর দেব তার শহর কলকাতায় ফিরে আসে, আর কলকাতায় অনেক অডিশন দেওয়ার পরে 2005 সালে একটি ছোট সিনেমাতে কাজ করার সুযোগ পান। তার প্রথম সিনেমার নাম ছিল অগ্নিশপথ। সিনেমাটি মুক্তি পাওয়ার পর এটি অনেক বড় ফ্লপ হয়, কিন্তু দেবের অনেক ভালো অভিনয়ের জন্য সবার আলোচনায় চলে আসেন। তারপর দেব রবি কিনাগি পরিচালিত আই লাভ ইউ সিনেমায় অভিনয় করেন। সিনেমাটি বাংলাদেশ এবং ভারতের ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল, আর এই সিনেমাটি করার পর দেবের ভাগ্য খুলে যায়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এরপর দর্শকদের একের পর এক হিট মুভি উপহার দেয়, যেমন 2008 সালে প্রেমের কাহিনী, মন মানে না, চ্যালেঞ্জ। দেবের ক্যারিয়ারের সবথেকে সফল সিনেমা হচ্ছে চাঁদের পাহাড়। এটি হচ্ছে কলকাতার সর্বোচ্চ আয়কারী সিনেমা, এবং সেই সিনেমাটি অনেকগুলো ভাষায় বেশ কিছু দেশে রিলিজ হয়েছিল। তো এই কারণেই দেব বেশ কিছু দেশে পরিচিতি পেয়ে যায়। দেব 2014 সাল থেকে রাজনীতি করছে, এবারের নির্বাচনে আবারও কলকাতার এমপি হয়েছেন। তো আশা করি আপনারা দেব সম্পর্কে অনেক কিছু জানতে পারলেন। তো এবার আমরা দেখে আসি বাংলাদেশের সুপারস্টার শাকিব খান সম্পর্কে। তো যেমনটা জানেন, শাকিব খানের আসল নাম হচ্ছে মাসুদ রানা, তবে সিনেমা ইন্ডাস্ট্রি আসার পর তিনি তার নাম পরিবর্তন করে শাকিব খান রাখেন। তিনি জন্মগ্রহণ করেছেন 1979 সালে বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায়। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 45 বছর। তার উচ্চতা হচ্ছে 6 ফুট 1 ইঞ্চি। শাকিব খানের বাবার নাম হচ্ছে আব্দুর রব, এবং তিনি একজন সরকারি অফিসার ছিলেন। শাকিব খানের মায়ের নাম হচ্ছে নূরজাহান। শাকিবের একজন ছোট ভাই এবং ছোট বোন রয়েছে, তবে অনলাইনে তাদের কোনো ছবি পাওয়া যায়নি। শাকিব খানের প্রেমের ব্যাপারটা হচ্ছে, শাকিব খান আজ পর্যন্ত অনেক নায়িকার সাথে প্রেম করেছে, তবে বিয়ে করেছে মাত্র 2 জনকে। শাকিব খান অপু বিশ্বাসকে বিয়ে করে 2008 সালে, এবং 2008 সাল থেকে 2018 সাল পর্যন্ত অপু বিশ্বাসের সাথে তার সম্পর্ক ছিল, এবং বর্তমানে তাদের ঘরে একজন সন্তান রয়েছে। সেই সন্তান পালন করছেন অপু বিশ্বাস। পরবর্তীতে 2018 সালে শাকিব খান শবনম বুবলিকে বিয়ে করেন, এবং তাদের ঘরেও একটি পুত্র সন্তান রয়েছে, এবং সেই পুত্র সন্তানকে লালন পালন করছে বুবলি। তো যাই হোক, শাকিব খান 1999 সালে সিনেমায় আসার পর আজ পর্যন্ত কতগুলো সিনেমা করেছে সেটি গুগল দেখে বলা অসম্ভব। তবে আমার মনে হয় শাকিব খান বাংলাদেশ এবং কলকাতার সিনেমা মিলিয়ে 100টিরও বেশি সিনেমা করেছে, এবং সবগুলো যোগ করলে হয়তো 250টির উপরে হতে পারে। অন্য কিছু ইউটিউবারদের মতে শাকিব খান এই বাড়িতে বসবাস করতেন, এবং এই বাড়িটি রয়েছে নারায়ণগঞ্জে, মানে শাকিব খানের জন্ম হয়েছে এই বাড়িতে। বর্তমানে শাকিব খান ঢাকার এই বাড়িতে বসবাস করছেন, আর এটি হচ্ছে শাকিব খানের গুলশানের বাড়ি। এই বাড়িটি নিয়ে শাকিব খানের অনেক ঝামেলা হয়েছিল। ঢাকার রাজুকের সাথে শাকিব খানের অনেক ঝামেলা বেঁধেছিল। মজার ব্যাপারটি হচ্ছে 2017 সালে এক রিকশাওয়ালা শাকিব খানের উপরে মামলা করে, তবে কিছু কিছু পত্রিকা বলছে শাকিবের বিরুদ্ধে 50 লক্ষ টাকার মামলা করেছিল একজন রাজমিস্ত্রি। শাকিব খানের রাজনীতি নামের একটি সিনেমা রয়েছে। সেই সিনেমায় একটি ডায়লগ ছিল যেখানে শাকিব খানের নায়িকাকে একটি মোবাইল নাম্বার দেয়। কাকতালীয়ভাবে সেই মোবাইল নাম্বার মিলে যায় রাজমিস্ত্রির মোবাইল নাম্বারের সাথে, আর এরপর থেকে লাগাতার রাজমিস্ত্রির মোবাইল নাম্বারে কল আসতে থাকে, আর সবাই কল করে শাকিব খানকে চাইতে থাকে। আর দিনের মধ্যে এত কল আসার কারণে রাজমিস্ত্রি শাকিব খানের উপরে রেগে গিয়ে 50 লক্ষ টাকার মানহানি মামলা করে। আর শাকিব খান সিনেমায় আসার ব্যাপারটা হচ্ছে, তার বাবা একজন সরকারি কর্মকর্তা ছিলেন, আর সরকারি চাকরি মানে এক জেলা থেকে অন্য জেলায় ঘুরে বেড়ানো। তাই শাকিব খানের জন্ম নারায়ণগঞ্জে হলেও তার বাবা ট্রান্সফার নিয়ে ঢাকায় চলে আসেন, আর শাকিব খান ছোট থেকে সেখানে বড় হয়েছেন। আর শাকিব খান যখন ক্লাস 9-এ পড়েন তখন তিনি মশাল আর্ট শিখেছিলেন। মজার ব্যাপারটি হচ্ছে শাকিব খান সায়েন্সে পড়তেন, আবার এমনটা শোনা গেছে শাকিব খান নাকি ভালো স্টুডেন্ট ছিলেন। সেই সময় শাকিব খানের স্বপ্ন ছিল ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হওয়ার, যেমনটা আমাদের প্রত্যেকের থাকে, কিন্তু গার্লফ্রেন্ডের জন্য আর হয়ে ওঠে না।
পড়ালেখার পাশাপাশি শাকিব খান নাচানাচি করতেন। নাচের প্রতি তার আগ্রহ ছিল। তিনি পড়াশোনার পাশাপাশি আজিজ রেজার কাছে নাচ শিখতেন। তিনি হচ্ছেন বাংলাদেশের চলচ্চিত্রের নাচের কোরিওগ্রাফার। আর এভাবেই শাকিব খান চলচ্চিত্র জগতের একজনের কাছে পরিচিত হন। তো যাই হোক, তার বয়স যখন 19 বছর, 1998 সালে তিনি তখন ইন্টারমিডিয়েট পাশ করে। তখন শাকিব খান কৌতূহলবশত কোরিওগ্রাফার আজিজ রেজার সাথে বাংলাদেশ চলচ্চিত্রের উন্নয়ন বোর্ডে ঘুরতে যান। আর সে সময় শাকিব খানের চেহারা অনেক সুন্দর ছিল, আর আজিজ রেজার সাথে এরকম একটা সুন্দর ছেলে দেখে বাংলাদেশের পরিচালক আবুল খায়ের বুলবুল শাকিব খানকে সিনেমা করার জন্য পছন্দ করে নেয়। তিনি তার পরবর্তী সিনেমা করার জন্য শাকিব খানকে প্রপোজাল দেন, আর সেই প্রস্তাবে শাকিব খান রাজি হয়ে যান। কিন্তু কোনো একটি ঘটনার কারণে সেই সিনেমাটি করা হয়নি। কিন্তু সেই বছরেই রফিকুল ইসলাম নামের একজন পরিচালক শাকিব খানকে তার সিনেমার জন্য পছন্দ করে নেয়। তার পরবর্তী সিনেমা ছিল সবাই তো সুখী হতে চায়, আর এত বড় সিনেমায় অভিনয় করার জন্য শাকিব খান রাজি হয়ে যায়। এরপর ইন্টারমিডিয়েট পাশ করে শাকিব খান আর বিশ্ববিদ্যালয়ের ভর্তি হন না। তিনি সিনেমা জগতে পুরোপুরি কাজ করা শুরু করে দেন। 1998 সালে শাকিবের প্রথম সিনেমা সবাই তো সুখী হতে চায়, এই সিনেমার শুটিং শুরু হয়। এরই মধ্যে সিনেমার শুটিং শুরু হয়। সিনেমার শুটিং চলাকালে আরো একটি সিনেমার অফার পায়। সেই সিনেমার নাম ছিল অনন্ত ভালোবাসা। তো এভাবেই শাকিব খানের দুইটি সিনেমার শুটিং একসাথে শুরু হয়। সবাই তো ভালোবাসা চাই এই সিনেমার শুটিং আগে শুরু হলেও অনন্ত ভালোবাসা এই সিনেমার শুটিং আগে শেষ হয়। আর 1999 সালে সেই সিনেমাটি মুক্তি পায়, আর এটি হয়ে যায় শাকিব খানের প্রথম সিনেমা। আর অনন্ত ভালোবাসা সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো শাকিব খানকে সিনেমার পর্দায় দেখতে পান দর্শকরা। তবে মজার ব্যাপারটি হচ্ছে শাকিবের প্রথম সিনেমার পারিশ্রমিক ছিল 5,000 টাকা, কিন্তু তখনকার দিনে 5,000 টাকা অনেক টাকা ছিল। তো এভাবেই একের পর এক শাকিব খানের সিনেমা মুক্তি পেতে থাকে। শাকিবের এতগুলো সিনেমা রয়েছে, সবগুলো সিনেমার নাম বলা সম্ভব না। তো যাই হোক, শাকিবের সব থেকে সফল সিনেমা হচ্ছে প্রিয়তমা, যেটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ আয়কারী সিনেমা। শাকিব খানের তুফান সিনেমা মুক্তি পেয়েছে, কিন্তু প্রিয়তমার মতো আয় করতে পারেনি তুফান সিনেমা। তবে গুঞ্জন শোনা যাচ্ছে প্রিয়তমার নায়িকা ইদিকা পালের সাথে আবারও নতুন সিনেমায় জুটি বাঁধবেন শাকিব খান। তো শাকিব খান এবং দেবের মধ্যে কাকে আপনি ভোট দেবেন সেটি আপনি কমেন্ট করে জানান। আমাদের কমেন্ট বক্স চেক করলেই বোঝা যাবে শাকিবের ফ্যান বেশি নাকি দেবের ফ্যান বেশি। প্রতিনিয়ত এমন ভিডিও পেতে চ্যানেল। তো আমরা এখানে দেখলাম যে কে বেশি ধনী, শাকিব খান নাকি দেব, এবং দুজনকারই হচ্ছে একটা ছোট্ট সংক্ষিপ্ত জীবনী আমরা দেখলাম। কি বলবে, তোমার কেমন লাগলো? আমার তো খুব ভালো লাগলো। সাকিব খানকে আগে চিনতাম না, কিন্তু এখন ভিডিও বানানোর জন্য সাকিব খানকে চিনেছি। সাকিব খানের অভিনয়ও এখন ভালো লাগছে। আর দেবকে আমি ছোটোবেলা থেকেই চিনি। দেবের ওই যে আগের যে সিনেমাগুলো, অগ্নিশপথটা দেখা হয়নি, কিন্তু আই লাভ ইউ, তারপরে আর যে বাকি পরাণ যায় জলিয়ারে আর চ্যালেঞ্জ, ওই সব সিনেমাগুলো আমি দেখেছি। বা দুটো আমার দেবের অভিনয়ও খুব ভালো লাগে। আর কে বেশি ধনী সেটা টাকা পয়সার দিক থেকে ওরকম ধনী, মানে কাকে ধনী ওটা হচ্ছে বলা যায় না। দুজনের কাছে অনেক টাকা আছে, আমরাই গরিব। হ্যাঁ, তোমরা যারা দেখছো তোমরাও গরিব, আমরাও গরিব, ঠিক আছে? দুজনের কাছে প্রচুর প্রচুর টাকা আছে, ঠিক আছে? কারো ওই 100 কোটি কি 200 কোটি, আমার কাছে কতশো কোটি আছে। আপনার কাছে কতশো কোটি আছে কমেন্ট করুন। হ্যাঁ, তারপরে এটা হচ্ছে দেবের 5 টাকা আছে, সাকিব খানের হচ্ছে 3 টাকা আছে। আবার সাকিব খানের বাড়তি হচ্ছে চশমা, যে একটা চশমা গুড়িয়ে বলেই আমাদের জীবন চলে যাবে সারা জীবন। তারপরে আবার দেব রাজনীতির সাথে যুক্ত। আবার সাকিব খানেরও অনেকগুলো কোম্পানি আছে। এরকম হচ্ছে এটাতে ধনী কে গরিব সেটা আমরা বুঝতে পারলাম, কিন্তু ধনী গরিবটা আসল ব্যাপার নয়। আসল হচ্ছে অভিনয়, দুজনের অভিনয়ই খুব সুন্দর। মানুষের ভালোবাসার দিক থেকে শাকিব খান এবং দেব দুজনেই হচ্ছে ধনী, কারণ দুজনেই প্রচুর প্রচুর মানুষের এবং দুই বাংলার মানুষের ভালোবাসা একসাথে পেয়েছে। তো সেদিক দিয়ে দেখতে গেলে অবশ্যই দুজনেই ধনী। অ্যান্ড যেটা আমরা দেখলাম যে দুজনেরই লাইফস্টাইল, দুজনেরই লাইফের স্ট্রাগল, কারা কীরকম কোন জায়গা থেকে উঠে এসে আজকে কোথায় পৌঁছেছে। আর বলো কিছু। হ্যাঁ, দুজনে অনেক পরিশ্রম করে উঠে এসছে। এই দেবও আগে দেবের বাবা খাবার পৌঁছাতো, সেখান থেকে মানে দেবের সিনেমার ওই যে সিনেমাতে শাহরুখ খানেদেরকে খাবার পৌঁছে দিত, সেখান থেকে অভিনয় করতে ভালো লেগেছে, ইন্টারেস্টেড হয়েছে, তার জন্যে অভিনয়ের জগতে এসছে, অডিশন দিয়েছে, চেষ্টা করেছে, তারপরে পেয়েছে। আর সালমান শাহ আগে অন্য, হ্যাঁ সাকিব খান, সালমান শাহ বলা হয়ে যাচ্ছে। সাকিব খানও ওরও আগে অভিনয় জগতে, সে আগে ডাক্তার হবে বলে ভেবেছিল, তারপর এক জায়গায় গেছে, সেখানে অভিনয় মানে
কোনো একটা কারণের জন্য তার নাচ অভিনয়ের ভালো প্রতি লাগতো, তার এসছে, তার অভিনয় ভালো নাচ লাগতো। ভালো লাগতো, অভিনয় ভালো লাগতো, তার জন্য অভিনয়ের জগতে এসছে। আস্তে আস্তে যখন একটা সিনেমা বানালো তখন দেখলো যে পপুলার হয়েছে, তারপরে আরও একটা সিনেমা, এই রকম করে মানে শাকিব খানও অভিনয়ের মধ্যে এসছে, দেখছি এটা ভালোই লাগছে। সেটাই। তো চলো আজকে হ্যাঁ। ভিডিওটা আজকে ভিডিওটা এই পর্যন্ত। এরপর আপনারাও হচ্ছে জানান যে আপনারা কাকে বেশি পছন্দ করেন, শাকিব খানকে নাকি দেবকে। অ্যান্ড কারা কারা শাকিব খানের ফ্যান আছো তারাও কমেন্ট করো, কারা কারা দেবের ফ্যান আছো তারাও কমেন্ট করে জানাও। অ্যান্ড দুজনের কোন গান বা কোন ভিডিওর উপর আমরা রিয়াকশন করতে পারি সেটাও কমেন্টে অবশ্যই জানাও। হ্যাঁ, তো চলো টাটা, আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর খুব ভালো থাকবেন, টাটা, গুড নাইট। গুড নাইট। সরি, যদি আপনারা মর্নিংয়ে দেখে থাকেন তাহলে গুড মর্নিং, যদি দুপুরে দেখে থাকেন তো গুড আফটারনুন, এভরিথিং। চলুন টাটা। গুড নুনু। টাটা। হ্যালো, ওয়েলকাম টু আমাদের চ্যানেল টিকুস টিকুস ওয়ার্ল্ড। অ্যান্ড আজকে আমরা দেখব হচ্ছে নায়ক মান্নার জীবন কাহিনী, এবং এটা আমাদের বাংলাদেশের একজন সাবস্ক্রাইবার রিকমেন্ড করেছে, এবং অনেক দিন ধরে তোমরা অনেকদিন রিকোয়েস্ট করছো যে এটার উপরে ভিডিওটা বানাও। তো চলো আজকে বানানো যাক, হ্যাঁ চলুন। কি বলো? হ্যাঁ চলো, আমরাও অনেকদিন ধরে ভাবছি যে বানাবো, কিন্তু আমরাও টাইম পাইনি। অবশেষে চলো দেখা যাক, জানা যাক নায়ক মান্নার জীবনী সম্পর্কে। আজ থেকে প্রায় এক যুগ আগে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন নায়ক মান্না। কিন্তু এখনো যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের সিনেমা জগতের সবচেয়ে জনপ্রিয় নায়ককে, তবে আজকে এই এক যুগ পরে এসেও সরল মনে বেশিরভাগ উত্তরই আসবে নায়ক মান্নার নাম, যিনি বাংলাদেশের সিনেমা জগতে দীর্ঘদিন ধরে দুর্দান্ত অভিনয় করে একচেটিয়া রাজত্ব করেছেন। সে সময় দেশের পুরো সিনেমা জগতই যেন মান্না নির্ভর হয়ে গিয়েছিল। একজন মান্না তার অভিনয় প্রতিভার দ্বারা মন জয় করে নিয়েছিলেন এদেশের বুড়ো থেকে যুবক, এমনকি বাচ্চাদেরও। মান্না মারা যাওয়ার পরেও এমন অনেক শিশুর জন্ম হয়েছে যারা মান্নার অভিনয় দেখে আনন্দ পান। একজন মান্না দর্শকদেরকে শুধু যে বিনোদিতই করতেন তা কিন্তু একদমই নয়। তার সিনেমাতে বরাবরই ফুটে উঠত সমাজের নানান গুরুত্বপূর্ণ অসঙ্গতি এবং নানান গুরুত্বপূর্ণ দিক। তার অভিনয় শিক্ষা দিত আমাদেরকে অন্যায়ের প্রতিবাদ করার। কিন্তু 2008 সালে হঠাৎ তার চলে যাওয়াটা এখনো যেন রহস্য হয়ে আছে এদেশের সিনেমা জগতে। সেই সাথে রহস্যজনকের মতোই তার একজন সাধারণ যুবক থেকে হুট করে এত বড় একজন অভিনেতা বনে যাওয়াটাও। আমাদের আজকের এই ভিডিওটি সেসব রহস্যজনক এবং চাঞ্চল্যকর তথ্য নিয়েই সাজানো হয়েছে। একই সাথে এই ভিডিওটিতে থাকছে নায়ক মান্নার জীবনের নানা রকম অজানা তথ্য। তো নায়ক মান্নার সম্পর্কে নানা রকম অজানা তথ্য জানতে এই ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। 1964 সালের 6 ডিসেম্বর টাঙ্গাইলের কালীহাতিতে জন্ম নেওয়া নায়ক মান্নার আসল নাম এস.এম. আসলাম তালুকদার। ছোটবেলা থেকে সিনেমার প্রতি তার ছিল প্রচণ্ড ঝোঁক। কলেজে পড়ার সময় প্রচুর সিনেমা দেখতেন তিনি। নায়ক রাজ্জাকের সিনেমা হলে তো কথাই নেই। স্বপ্ন দেখতেন তিনিও একদিন অভিনয় করবেন। অনেকের ইচ্ছে থাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার, কিন্তু তার ইচ্ছে ছিল বরাবরই নায়ক হওয়ার। একদিন বলাগায় সিনেমা দেখতে গিয়ে চোখ পড়ে নতুন মুখের সন্ধানের এক বিজ্ঞাপনে। তারপর টিভি আর পত্রিকায় দেখে বন্ধুদের সাথে পরামর্শ করে তিনি ইন্টারভিউ দেন, এমনকি সুযোগও পেয়ে যান। তারপর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করার পর 1984 সালে চলচ্চিত্রে তার আগমন ঘটে। এই প্রক্রিয়ায় সে সময় মান্নার সঙ্গে আরও এসেছিলেন খালেদা আক্তার কল্পনা, নায়ক সুব্রত, নায়ক সোহেল চৌধুরী, নিপা মোনালিসা, যারা মান্নার জীবিত অবস্থায় বলতে গেলে প্রায় হারিয়েই গেছেন। টাঙ্গাইলের এস.এম. আসলাম তালুকদার নামের এই কিশোর হয়তো জানত না যে তিনিই একদিন হয়ে উঠবেন ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় একজন নায়ক। শুধু তাই নয়, ঢাকায় চলচ্চিত্রের একজন নির্ভরযোগ্য নায়ক হচ্ছেন তিনি। নতুন মুখের সন্ধানে কার্যক্রমের সুযোগ পেয়েই কিন্তু আসলাম থেকে নায়ক মান্না হতে পারেননি নায়ক মান্না। এর জন্য অনেক ত্যাগ এবং অনেক কষ্ট স্বীকার করতে হয়েছে তাকে। এফডিসির অফিস পাড়ায় ঘোরাঘুরি আর নিয়মিত পরিচালকদের কাছে ধর্ণা দিতে হতো। যেই রাজ্জাককে দেখে চলচ্চিত্রে অভিনয়ের স্বপ্ন দেখা শুরু, সেই রাজ্জাকই একসময় তাকে সুযোগ করে দেন তার স্বপ্নের চলচ্চিত্রে অভিনয়ের। 1986 সালে নায়ক রাজ্জাকের এক বন্ধুর প্রযোজনা প্রতিষ্ঠান থেকে তওবা নামের একটি সিনেমায় অভিনয়ের সুযোগ ঘটে নায়ক মান্নার। আর এভাবেই শুরু হয় নায়ক মান্নার চলচ্চিত্রের জীবনের যাত্রা। চলচ্চিত্রের প্রয়োজনে এস.এম. আসলাম তালুকদার নামটি বদলে যায় মান্না হিসাবে। শুরুতে একের পর এক অ্যান্টি হিরো হিসেবে অভিনয় করেছেন তিনি, কিন্তু সে সময় তেমন কোনো সাফল্য আনতে পারেননি তিনি। 80-র দশকে মান্না যখন অভিনয় শুরু করেন, সে সময় রাজ্জাক, আলমগীর, জসিম, ফারুক, জাফর ইকবাল এবং নায়ক ইলিয়াস কাঞ্চনের বেশ দাপট ছিল। সেই দাপুটে অভিনেতাদের মাঝেও তওবা, পালকি, দুঃখিনীমা এবং বাদশা ভাইয়ের মতো তুমুল ব্যবসা সফল ছবিগুলো উপহার দিয়েছিলেন চিত্রনায়ক মান্না। দুঃখজনক হচ্ছে এসব ছবির কোনোটিতেই প্রধান নায়ক ছিলেন না নায়ক মান্না।
তাই সাফল্যের ভাগিদার খুব নায়ক একটা হিসেবে তিনি তার হতে শুরুই পারতেন হয়নি না। জীবন। 1991 সালে খলনায়ক হিসেবে শুরু মোস্তফা হয়েছে। আনোয়ার পরিচালিত কাশেম মালার প্রেম ছবিতে প্রথম একক নায়ক হিসেবে সুযোগ পেয়েছিলেন তিনি। কাশেম মালার প্রেম কাশেম ছবিটি মালার প্রেম। সে সময় সুপার ডুপার হিট হয়ে যাওয়ার কারণে নায়ক মান্না একের পর এক ছবিতে একক নায়ক হিসেবে কাজ করার সুযোগ পান। এর আগে মান্না অভিনীত প্রথম ছবি তবা হলেও প্রথম ছবি হিসেবে যে ছবিটি মুক্তি পেয়েছিল তার নাম হচ্ছে পাগলি। এরপর কাজী হায়াতের দাঙ্গা এবং ত্রাস ছবির কারণে তার একক নায়ক হিসেবে প্রতিষ্ঠা পাওয়া আরও সহজ হয়ে ওঠে। এরপর আরও বেশ কয়েকটি ব্যবসা সফল ছবি উপহার দিয়েছিলেন চিত্রনায়ক মান্না। দিলওয়ার জাহান ঝন্টুর গরিবের বন্ধু ছবির পর একটু ধীরে এগোতে থাকেন মান্না। সে সময় মান্নাকে নিয়ে সবার আগ্রহ তৈরি হয়, সবাই তাকে নিয়ে ছবি বানাতে আগ্রহী হয়ে ওঠেন। চলচ্চিত্রের প্রযোজক এবং পরিচালকরাও তার মাঝে নির্ভরতা খুঁজে পান। 90-এর দশকের শুরুতে নাইম শাবনাজ, সালমান শাবনুর, সানি মৌসুমী জুটি বেশ সফল। তাদের পাশাপাশি দাঁড়িয়ে পীর দর্পে অভিনয় করতে থাকেন চিত্রনায়ক মান্না। তারপর থেকে একের পর এক দুর্দান্ত সিনেমাতে অভিনয় করেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত প্রায় 400 ছবিতে অভিনয় করেছিলেন চিত্রনায়ক 400 ছবিতে অভিনয় মান্নাই করেছেন। একমাত্র নায়ক যিনি 100-এরও অধিক পরিচালক এবং 61 জন নায়িকার সঙ্গে অভিনয় করেছিলেন, যা যে কোনো অভিনেতার জন্য সত্যি একটি বিরল রেকর্ড। মান্না অভিনীত সকল সিনেমার মধ্যে তার সেরা 5টি সিনেমা সম্পর্কে এখন আপনাদেরকে বিশেষ কিছু তথ্য জানাচ্ছি। 1. উত্তরের খ্যাপ, 2000 সাল। শাহজাহান চৌধুরী পরিচালিত উত্তরের খ্যাপ চলচ্চিত্রে একজন মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছিলেন চিত্রনায়ক মান্না। ছবিটিতে ওনার অভিনয় সে সময় বেশ প্রশংসিত হয়েছিল। এই ছবিতে চম্পা জাতীয় পুরস্কার পেলেও সে সময় মান্না পুরস্কৃত হননি। 2. বীর সৈনিক, 2003। দিলওয়ার জাহান ঝন্টু পরিচালিত বীর সৈনিক চলচ্চিত্রে দ্বৈত ভূমিকায় তিনি অভিনয় করেছিলেন। একজন মুক্তিযোদ্ধা বাবা অন্যজন হতাশাগ্রস্ত বেকার সন্ত্রাসীর ভূমিকায় অভিনয় করেন। এই ছবিটিতে অভিনয়ের মাধ্যমে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিলেন। 3. আম্মাজান, 1999। মান্নার জীবনের সেরা ছবি কাজী হায়াত পরিচালিত আম্মাজান ছবিটি। এই ছবিতে একজন মাতৃভক্ত ছেলের ভূমিকায় তিনি অভিনয় করেছিলেন। ছবিটি দারুণ ব্যবসা সফল হয়েছিল। আয়ুব বাচ্চুর কণ্ঠে আম্মাজান গানটি এখনও জনপ্রিয়। নায়ক মান্নার অভিনয়ে দর্শকদের মন ছুঁয়ে যায়। আম্মাজান চলচ্চিত্রটি সেরা চিত্রনাট্যের জাতীয় পুরস্কারও পেয়েছিল। 4. লুটতরাজ, 1997। মান্না প্রযোজিত প্রথম সিনেমা লুটতরাজ পরিচালনা করেন কাজী হায়াত। উনি প্রথমবারের মতো ওই সময়ের জনপ্রিয় দুই নায়িকা দিতি এবং মৌসুমীকে একসাথে অভিনয় করিয়েছিলেন এই ছবিতে। গানগুলো জনপ্রিয় হওয়া ছাড়াও এই চলচ্চিত্রটিও বেশ ব্যবসা সফল হয়েছিল। 5. দাঙ্গা, 1991। কাজী হায়াত পরিচালিত দাঙ্গা ছবিতে একজন মুক্তিযোদ্ধা পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছিলেন চিত্রনায়ক মান্না। অত্যন্ত চ্যালেঞ্জিং চরিত্র হলেও বেশ ভালোই অভিনয় করেছিলেন তিনি। এমনকি বয়সে বড় সুচরিতার সঙ্গেও বেশ ভালোই মানিয়ে গিয়েছিলেন। ছবিটি আন্তর্জাতিকভাবে পুরস্কার পাওয়ার পাশাপাশি জাতীয় পুরস্কারও লাভ করেছিল। 1997 সালে নায়ক থেকে প্রযোজনায় আসেন চিত্রনায়ক মান্না। মান্নার প্রথম ছবি লুটতরাজ সুপারহিট ব্যবসা করে। এরপর বাংলাদেশি চলচ্চিত্রে শুরু হয় মান্নার একচ্ছত্র আধিপত্য। একের পর এক মুক্তি পেতে থাকে মান্না অভিনীত বেশ কয়েকটি চলচ্চিত্র। বেশিরভাগ ছবি জনপ্রিয়তা পাওয়ার পাশাপাশি ব্যবসায়িক সফলতাও পেয়েছিল। সবাই মান্নাকে নিয়ে একের পর এক ছবি বানাতে থাকেন। প্রযোজক এবং পরিচালকরা তার মাঝে খুঁজে পেয়েছিলেন নতুন আশার আলো। এর আগে 80 দশকের সুনেত্রা, নিপা মোনালিসা থেকে শুরু করে চম্পা, দিতি, রোজিনা, নতুন, অরুণা বিশ্বাস এবং কবিতার মতো সিনিয়র নায়িকাদের সঙ্গে অভিনয় করে যেমন সফল হয়েছিলেন, তেমনি মৌসুমী, শাবনুর, পূর্ণিমা, মুনমুন, সাথী, স্বাগতা, শিল্পী এবং লিমাদের সঙ্গে তার ছবি ব্যবসায়িক বেশ সফলতা পেয়েছিল। 2008 সালের 16 ফেব্রুয়ারি সারা রাত শুটিং করে বাসায় ফিরে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেছিলেন নায়ক মান্না। ভোর 6টার দিকে উত্তরার বাসা থেকে একাই গাড়ি চালিয়ে এসে তিনি ভর্তি হয়েছিলেন ইউনাইটেড হসপিটালে, কিন্তু সুস্থ হয়ে আর বাসায় ফিরতে পারেননি তিনি। 2008 সালের 17 ফেব্রুয়ারি মাত্র 44 বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছিলেন এই শক্তিমান অভিনেতা। এর আগে মান্না তার প্রেমকে পরিণয়ে রূপ দিয়ে শেলি মান্নার সঙ্গে গাঁটছড়া বাঁধেন। শেলি প্রথমে পর্দার অভিনেত্রী থাকলেও পরবর্তীতে বিমানে চাকরি নেন। নায়ক মান্নার মৃত্যুর সময় তার স্ত্রী শেলি দুবাইয়ে ছিলেন। চিত্রনায়ক মান্নার স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে সে সময় শেলিকে প্রশ্ন করা হয়েছিল, মান্নার মৃত্যুর পর আপনি ইউনাইটেড হসপিটালে বেশ কয়েকজন ডাক্তারের বিরুদ্ধে মামলা করেছিলেন, এখানে কি আবেগটা বেশি কাজ করেছিল? মান্নার মৃত্যু মানতে না পেরে তার রেশটা কি সে সময় ডাক্তারদের উপর গিয়েছিল? শেলি সে সময় জবাব দিয়েছিলেন, হসপিটালে ভর্তি হবার 6-7 ঘন্টা পরেও ডাক্তাররা সে সময় মান্নাকে সঠিকভাবে চিকিৎসা করেননি। তাদের অবহেলার কারণেই সে সময় মান্নার মৃত্যু হয়েছে। আর আমি আজও বিশ্বাস করি ডাক্তারের অবহেলাই মান্নার মৃত্যুর প্রধান কারণ। সেই অনুষ্ঠানে মান্নার একমাত্র পুত্র সিয়ামও উপস্থিত হয়েছিলেন। বাবার পথ ধরে
তিনিও কি পর্দায় নায়ক হিসেবে আসবেন কিনা এই প্রশ্ন করা হলে সে সময় মুচকি হেসে সিয়াম উত্তর দিয়েছিলেন, না, তিনি নায়ক হতে চান না। মান্না আমাদের বাণিজ্যিক ছবির ইতিহাসে একটি স্মরণীয় নাম হয়ে থাকবেন। তার অভিনয়, কথা বলার ধরন সবকিছু মিলেই আলাদা একটা স্বাতন্ত্র্য স্টাইল তৈরি হয়েছিল, যা তিনি দিনে দিনে তৈরি করেছিলেন। এমন কিছু ছবি আছে যার জন্য মান্না চিরদিন দর্শকদের মনে স্থান করে নিয়েছেন। মান্না ছাড়া হয়তো আমরা সেই সব ছবি কখনোই পেতাম না। একটা সময় ছিল যখন ছবিতে শুধু মান্না আছে এই কারণেই দর্শকরা হলে ছুটে যেত, আর শুধুমাত্র মান্না অভিনয় করার কারণেই সবগুলো ছবির ব্যবসা সফল হতো। সে সময় ছবির কাহিনী যত গতানুগতিকই হোক না কেন, সেই ছবিতে মান্না থাকলে চোখ বন্ধ করে ধরে নেওয়া যেত ছবিটি হিট হবেই। সমসাময়িক রাজনৈতিক পটভূমির সাহসী প্রতিবাদী গল্পের এমন কিছু ছবি মান্না আমাদেরকে দিয়েছিলেন যা অন্য কোনো নায়ক কখনোই দিতে পারেননি, এবং আগামীতেও পারবেন কিনা সেটা নিয়েও সন্দেহ রয়েছে। মান্না কেন এত জনপ্রিয় ছিলেন? প্রত্যেকটা মানুষের জীবনে কিছু স্বপ্ন থাকে যা পূরণ হয় না। প্রত্যেক মানুষের জীবনে কিছু ক্ষেত্রে বঞ্চিত হয়। এই বঞ্চিত মানুষগুলো যখন পর্দায় মান্নাকে নিজের অধিকার আদায় করতে দেখেছে, তখন তারা মান্নাকে অধিকার বঞ্চিতদের প্রতিনিধি ভেবেছে। পর্দায় অধিকার আদায়ের জন্য মান্নার এই সংগ্রামের সুবাদেই তিনি যেন সাধারণ মানুষের আপন হয়ে ওঠেন। দর্শকদের মনে এই রকম প্রভাব খুব কম অভিনেতাই ফেলতে পারে, আর শুধুমাত্র এই কারণেই তিনি দর্শকদের মাঝে আজও চিরস্মরণীয় হয়ে রয়েছেন। একই সঙ্গে মান্নার ছবিগুলো আমাদের চলচ্চিত্র অঙ্গনকে করেছে বেশ সমৃদ্ধ। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র বিষয়ক নানা কর্মকাণ্ডেও মান্নার ছিল বিশেষ অগ্রণী ভূমিকা। বাংলাদেশি চলচ্চিত্রে হঠাৎ অশ্লীলতা জেগে বসলে সে সময় শক্ত হাতে হাল ধরেছিলেন চিত্রনায়ক মান্না। বাংলা চলচ্চিত্রের অন্ধকার সময় কাটতে থাকে তার দৃঢ় ভূমিকার কারণে। আজ হলবিমুখ বাংলা চলচ্চিত্রের করুণ সময়ে আরেকজন মান্নাকে খুব বেশি প্রয়োজন, যার কারণে ছবিপাড়া আবারও সরগরম হবে এবং প্রযোজক ও পরিচালকরা ব্যবসা করার সাহস পাবে। সর্বোপরি বাংলা চলচ্চিত্র আবারও জেগে উঠবে এমন আরেকজন মান্নার আশায় পুরো বাংলা চলচ্চিত্র। কিন্তু সেটা আদৌ সম্ভব হবে কি? এই প্রশ্নের উত্তর বাংলা সিনেমার দর্শকরা বিগত এক দশক ধরে খুঁজে পায়নি। ভবিষ্যতে পাবে কিনা সেটা আমরা সময়ের উপরেই ছেড়ে দিচ্ছি। বাংলা সিনেমা জগতে আগমন হবে কি আরেকজন মান্নার, এই প্রশ্ন রইল সময়ের কাছে। খুব অসাধারণভাবে প্রতিবেদনটা বানানো, খুব সুন্দর লাগলো প্রতিবেদনটা দেখে, যেখানে খুব সুন্দরভাবে এখানে প্রতিস্থাপনা করা হয়েছে মান্নাদের, এই মান্নাদেব বলছি, সে নায়ক মান্নার জীবন নিয়ে। ঠিক আছে, টিকুর অ্যাকচুয়ালি বারবার মান্না দে বলা হয়ে যায়, মান্না দে বলা হয়ে যাচ্ছিল। তো মান্না দে কে চেনো? মান্না দের নাম শুনেছি, এরপর দেখলে বুঝতে পারবো। ভালো। আর নায়ক মান্নার জীবনীটা আমরা এখন দেখলাম। নায়ক মান্নার অভিনয় আমরা সেরকমভাবে দেখিনি, একটা আমরা জাস্ট ক্লিপ দেখেছিলাম যেখানে শাকিব খান তাকে গুলি করে দিচ্ছে, এবং গুলি করার মুহূর্তে সে শাকিব খানের কে কত ভালোবাসে সেটা বোঝানোর পর শাকিব খান কান্নায় ভেঙে পড়ে এবং লাস্টে নায়ক মান্না মারা যায়। ওই সিনটা আমরা দেখি। তো আর সেরকম কোনো সিনেমা দেখানো হয়নি বা সিনেমার ক্লিপ আমরা দেখিনি। যদি কোনো সিনেমার ক্লিপ আমরা দেখতে পারি তারটা সেটা জানাও কমেন্টে। আর তোমার কেমন লাগলো নায়ক মান্নার জীবনী দেখে? আমার তো নায়ক মান্নার জীবনে দেখে খুব ভালো লাগলো। আর নায়ক মান্না প্রথমে তুমি বললে যে খলনায়ক অভিনয় করতেন, তারপরে ওনার কাজ এত সুন্দর ছিল, তখন সবাই প্রযোজকেরা ভাবলো যে তাকে কাজ দেওয়া যেতে পারে, মানে একটা ভরসা পেলো। তাহলে তার অভিনয় না দেখলেও বোঝা যাচ্ছে যে খুব সুন্দর ছিল, মানে সে আস্তে আস্তে নিজেকে তৈরি করেছিল, তার তৈরি করতে অনেকটা টাইম লেগেছিল। আর আমাদের মানে আমরা মান্নার আগে কোনো ভিডিও দেখিনি, সেদিন তুমি যেটা বললে সেটা হচ্ছে দেখেছি। এরপর আমরা এই আজকে জীবন কাহিনীটা দেখলাম, এরপর আরও দেখবো মান্নার অভিনয়, তারপরে আমরা সেগুলো আপলোড করব। যত দেখবো তত আরও বেশি বুঝতে পারবো। যেমন আমরা আগে শাকিব খানকে চিনতামই না, তারপর সবাই বলার পরে আমরা এখন শাকিব খানকে খুব ভালোভাবে চিনে গেছি। আর এরপর আমরা মান্নাকেও আস্তে আস্তে করে চিনবো। আজকে জীবন কাহিনীটা দেখলাম, এরপর আবার মান্নার অনেক ভিডিও বানাবো, তখন আরও ভালো করে বুঝতে পারবো যে তিনি কিসের জন্য এত জনপ্রিয় ছিলেন। অভিনয়ের জন্যে জনপ্রিয় ছিলেন সেটা বুঝতে পারছি, কিন্তু এরপর যখন আবার নিজেরা দেখবো তখন আরও তার গুণগুলো বুঝতে পারবো, আমাদের নিজস্ব পয়েন্ট অফ ভিউগুলো তখন রাখতে পারবো। হ্যাঁ, নিজেদের পয়েন্ট অফ ভিউগুলো রাখতে পারবো। আরেকটা জিনিস তিনি হচ্ছেন, মানে আমি যেটুকু দেখে বুঝলাম সেটা হচ্ছে, দেখুন খুব বেশি যে একদম স্টারের মতো দেখতে সেরকম কিন্তু না, তিনি একটা এভারেজ সাধারণ মানুষের মতো, কিন্তু তা সত্ত্বেও তার অভিনয় আজকে প্রতিটা মানুষের কথা যেন হয়ে দাঁড়িয়েছে, তাই না? যেমন আমরা দেখি যে সাউথ ইন্ডিয়ান বিভিন্ন রকমের অ্যাক্ট্রেস আছেন ইন্ডিয়াতে, যে তারা দেখতে অতটা হিরোইক না, বাট তারা আজকে প্রতিটা পার্সন স্টার। আজকে যদি রজনীকান্তকে দেখো,
রজনীকান্ত যদি উইদাউট মেকআপ দেখো, সে অতীব সাধারণ দেখতে, জাস্ট মানে কেউ স্টার বলে ভাববেও না হয়তো, তার মানে অভিনয়টা কিন্তু তার পুরো অভিনয় অন্যরকম। একটা পুরোপুরি অন্যরকম। তেমনিভাবে এরকম অনেক স্টার আছেন যারা হচ্ছে মানে তার নামে না, তার রূপে না, তার কাজে পরিচয় দিয়েছেন। আমারও দেখে এই ফিলিংসটাই এলো যে ইনি একজন এমন স্টার যিনি তার কাজে পরিচয় দিয়েছেন এবং নিজের জায়গাটা তিনি অর্জন করে নিয়েছেন। হ্যাঁ, মানে আস্তে আস্তে করে অর্জন করছেন। তার অ্যাক্টিং মানে পুরো অন্যরকম, তার জন্য সবাই বলছে যে এটাই মান্না আছে, এটা নিশ্চয়ই ভালো হবে। ইয়েস, অ্যান্ড তার নামে সিনেমা চলছে, মানে আজকে নায়ক মান্না আছে মানে সিনেমা দেখতে যাব, এবং সিনেমা সেটা হিট তার মানে তার অভিনয় কতটা সুন্দর সেটা বোঝাই যাচ্ছে। একদমই তাই। তো আমরা নিজেরা খুব ইন্সপায়ার হলাম এই কাহিনীটা দেখে। থ্যাংক ইউ সো মাচ, তোমরা এটা রিকমেন্ড করেছো তার জন্য। অ্যান্ড আজকে আমরা অ্যাকচুয়ালি বিয়েবাড়ি থেকে এসেছি, তো জন্য একটু হালকা টায়ার্ড আছি, কিন্তু তাও তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আজকে আমরা এটা বানাবো, তার জন্য আমরা বানিয়ে তারপর আমরা নিজেদের মতামত জানিয়ে তারপর আমরা এটা করবো। তো থ্যাংক ইউ সো মাচ আপনাদের সকলকে একটা এরকম ভিডিও আমাদেরকে রিকমেন্ড করার জন্য। এরকম অনেক ভালো ভালো ভিডিও আমাদেরকে রিকমেন্ড করুন এবং জানান যে কোন কোন ভিডিওর উপর আমরা রিয়াকশন করতে পারি, আমরা অবশ্যই সেটা করার চেষ্টা করব। অ্যান্ড আজকের মতো এখানে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর সবাই খুব ভালো থাকবে, ধন্যবাদ। আর সবাই কমেন্ট করে বলবে আমরা আবার কি ধরনের দেখবো। একদমই, চলো টাটা। হ্যালো, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আমাদের চ্যানেলে যারা শাকিব খানের ফ্যান্সরা আছেন তারা অনেকেই প্রশ্ন করেছেন যে আপনারা 1 মাস ধরে যাবৎ কোনো শাকিব খানের ভিডিও আনছেন না বা শাকিব খানকে নিয়ে ভিডিও বানাচ্ছেন না। তো চলো আজকে শাকিব খানকে নিয়ে একটা ভিডিও দেখা যাক। অ্যান্ড এই ভিডিওটা হচ্ছে যে শাকিব খানের লাইফ স্টোরি বিষয়ে, যেটা আমরাও জানবো যে শাকিব খান কী করে এত বড় জনপ্রিয় স্টার হয়ে উঠলেন। তো চলো দেখা যাক গল্পটা। আজকে আমরা আপনাদের শোনাবো একজন সাধারণ মানুষ থেকে সুপারস্টার হয়ে যাওয়ার গল্প। সুপারস্টার শাকিব খান হওয়ার পিছনের কষ্ট ও ত্যাগের কাহিনী। শাকিব খান বাংলাদেশের টলিউডের কিং খান হিসেবে পরিচিত। তার আসল নাম মাসুদ রানা। তিনি 1983 সালে 28 মার্চ নারায়ণগঞ্জে জন্মগ্রহণ করেন। বাবা আব্দুর রহমান ছিলেন একজন সরকারি কর্মচারী এবং মাতা নূরজাহান একজন গৃহিণী। তার পরিবারের অন্যান্য সদস্যরা হলেন 1 ভাই ও 1 বোন। শাকিব খান 1999 সালে অনন্ত ভালোবাসা ছবির মাধ্যমে বাংলা সিনেমায় পদার্পণ করেন। ভালোবাসলেই ঘর বাঁধা যায় না এবং খোদার পরে মা ছবির জন্য তিনি 2 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এবং বিভিন্ন সময়ে মোট 7 বার মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেন। আজকের শাকিব খান কিন্তু একদিনেই বাংলার কিং খান হয়ে যাননি। এর পিছনে রয়েছে অনেক কষ্ট এবং ত্যাগ। ক্লাস 9-এ থাকতে মার্শাল আর্টের ভক্ত হয়ে পড়ে ছেলেটি। নারায়ণগঞ্জের বাড়ির পাশে কেল্লার মাঠে মার্শাল আর্টে ভর্তিও হয়ে যান। কিন্তু এসএসসির পরে কিছু বন্ধুকে ভালো নাচতে দেখে নিজেও উৎসাহিত হয়ে যান নাচে। ভাগ্যদেবী যেন তখন থেকেই হাসতে শুরু করেন। খুঁজতে খুঁজতে নাচের ক্লাস, ছোটবেলায় শিক্ষক হিসেবে পেয়ে গেলেন নৃত্য পরিচালক আজিজ রেজাকে। নৃত্য পরিচালক আজিজ রেজার অনেক অবদান মাসুদ রানা থেকে আজকের এই শাকিব খান হিসেবে পরিচিতি লাভের জন্য। আজিজ রেজার কাছ থেকে শাকিব খান নাচ এবং অভিনয় শেখেন। আগে শাকিব খানের স্বাস্থ্য খারাপ ছিল, সে যাতে একটু স্বাস্থ্যবান হয়ে দেখতে সুন্দর হয় এই জন্য আজিজ এক রেস্টুরেন্ট ভাড়া করেন, যেখানে বলা ছিল শাকিব যখন ইচ্ছে এসে খাবে, বিল সব আমি দিব। একদিন শাকিব শুটিং দেখতে গেল এবং গেট থেকে ঝর্ণা স্টপ পর্যন্ত যেতেই এক আলোকচিত্রী বলেন, আপনি ফিল্ম করবেন, আপনার কিছু ছবি তুলি। ছবি তোলা হয়। এরই মধ্যে 6 ফুট 2 ইঞ্চি উচ্চতার সুদর্শন তরুণটির দিকে নজর পড়ে এক পরিচালকের। এমনি করেই টলিউডের বর্তমান সুপারস্টার শাকিব খানের চলচ্চিত্র জীবনের বীজ বপন হয়ে যায়। শাকিব খান অভিনীত প্রথম ছবি সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা মুক্তি পায় 1999 সালের 28 মে। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন চলচ্চিত্রের আরেক অভিনয় শিল্পী মৌসুমীর ছোট বোন ইরিন। ছবি হিসেবে অনন্ত ভালোবাসা খুব একটা সফল না হলেও নায়ক হিসেবে শাকিব খান সবার দৃষ্টি আকর্ষণ করেন এবং ধীরে ধীরে নিজেকে প্রতিদ্বন্দ্বী সফল নায়কের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যান।
আজ শাকিব খান চলচ্চিত্রের ওয়ান অ্যান্ড অনলি নায়ক। পুরো ইন্ডাস্ট্রি একাই টেনে নিয়ে যাচ্ছেন আপন কারিশমায়। দেখতে দেখতে তিনি 28 মে 2011 সালে অভিনয়ের এক যুগ পূর্ণ করেন। বাংলাদেশের চলচ্চিত্রের নায়ক হিসেবে রেকর্ড সংখ্যক পারিশ্রমিকের অধিকারী শাকিব খান সর্বশেষ চমক সৃষ্টি করেন চলচ্চিত্র শিল্প সমিতির নির্বাচনের সভাপতি নির্বাচিত হয়ে। শাকিব খান এবং অপু বিশ্বাস সবচেয়ে জনপ্রিয় জুটি। তারা একসাথে 25টি ছবিতে অভিনয় করেছেন। তাদের প্রথম ছবি কোটি টাকার কাবিন। শাকিব খানকে নিয়ে প্রায় অপু বিশ্বাসের সাথে বিয়ের গুঞ্জন শোনা যায়, কিন্তু শাকিব খান বরাবরই তা অস্বীকার করেছেন। ভালো বন্ধু বলে দাবি করে আসছেন, কিন্তু তাদের ঘনিষ্ঠ মেলামেশা একসাথে ঘোরাঘুরি করার জন্য সবার মনে একটাই প্রশ্ন, আসলেই কি তারা ভালো বন্ধু নাকি বন্ধুর চেয়েও বেশি কিছু? শাকিব খান একমাত্র অভিনেতা যার আয়কে আন্তর্জাতিক মানে বিচার করা হয়। ছবি প্রতি তিনি সম্মানী নেন 35 লাখ টাকারও বেশি। সেই হিসেবে প্রতিদিন গড় আয় 1,46,000 টাকারও বেশি, অর্থাৎ খান সাহেবের প্রতি সেকেন্ডের মূল্য 1 টাকা 70 পয়সারও অধিক। সিনেমার নায়ক হতে চুটি ক্ষয় করার যে প্রবাদ প্রচলিত রয়েছে তা শাকিব খানের ক্ষেত্রে কাহিনী নয়, বাস্তব। বাংলাদেশের চলচ্চিত্র উন্নয়নে শাকিব খান এক যুগেরও বেশি সময় ধরে আন্তরিক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নায়ক এবং এফডিসি জানি না, এটা একটু হাস্যকর লাগলো জিনিসটা, যে এরকম কেন বলছে যে প্রতি সেকেন্ডের মূল্য 1 টাকা 70 পয়সার প্রতি। যেমন আমি আগেকার দিন সেই টক টাইম হতো না, যে 1 টাকা 70 পয়সা, কাইন্ড অফ সেরকম শোনালো জিনিসটা। সভাপতি হিসেবে বাংলাদেশের চলচ্চিত্রপ্রেমী জনগণ তার এই অবদানকে মূল্যায়ন করে। সবাই তাকে ভালোবেসে কিং খান উপাধি দিয়েছেন। দেশীয় চলচ্চিত্র রক্ষা করার জন্য আমার মনে হয় শাকিব খানের উপর একটা ভালো ডকুমেন্টারি বানানো উচিত, কোনো চ্যানেলে করা উচিত, যে তিনি তার যে লাইফ স্টোরি, তার যে জার্নি, সেটা নিয়ে তুলে ধরা জন্য একটা ভালোভাবে ডকুমেন্টারি করা, যেটা জাস্ট একটা কিছু ছবি দিয়ে স্লাইড শো অ্যান্ড কিছু ইয়ে করা হয়েছে, বাট একটা ভালো ডকুমেন্টারি বানানো উচিত। কারণ তিনি বাংলাদেশের একজন এত বড় স্টার, ওয়ান অ্যান্ড অনলি স্টার বলা যেতে পারে, তো তার জন্য একটা করা যেতেই পারে অবশ্যই। তিনি ভালো মানের ছবি নির্মাণ করছেন এবং ইতিমধ্যে ইন্দো বাংলার যৌথ উদ্যোগে ছবিতে অভিনয় করছেন। তিনি ভারতীয় অভিনেত্রী শ্রাবন্তীর সাথে শিকারী ছবিতে অভিনয় করেছেন। ছবিটি দর্শক মহলে জনপ্রিয়তা পেয়েছে। আজীবন তিনি এভাবেই বাংলা চলচ্চিত্রের সাথে থাকবেন এবং বাংলা চলচ্চিত্র উন্নয়নে সবসময় পাশে থাকবেন, এটাই সবার প্রত্যাশা। অবশ্যই তিনি অলওয়েজ বাংলা সিনেমার সাথেই থাকবেন এবং বাংলা সিনেমা আরও উচ্চতায় যাক, এটাই আমি কামনা করব। কিছুদিন আগে আমরা শাকিব খানের সিনেমা তুফান দেখলাম। তুফানের ট্রেলার আমাদের চ্যানেলে আছে, দেখে নিতে পারো বা লিঙ্কে ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা দেখতে পারো আমাদের রিভিউটা। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অ্যান্ড আমাদের চ্যানেলকে এত ভালোবাসা। কিছুদিন আগে আমরা সালমান শাহের উপর একটা ভিডিও বানিয়েছিলাম আপনাদের রিকোয়েস্টে, অ্যান্ড ভিডিওর প্রতি গান শুনছি, তারা আমরাও তাদের মানে সালমান তত বেশি চিনছি এবং তত বেশি ভালোও লাগছে। অ্যান্ড এটা খুব দুঃখজনক একটা বিষয় যে সালমান শাহ মাত্র 4-5 বছরের কেরিয়ার ছিল এবং খুব অল্প সময়ে তিনি মারা গিয়েছিলেন বা তাকে মেরে ফেলা হয়েছিল, সেটা তো আমরা জেনেছি। অ্যান্ড এই মুহূর্তে একটা আমরা সালমান খানের ইন্টারভিউ দেখব, যেটা আপনারা সকলে সাজেস্ট করেছেন দেখার জন্য। তো চলুন ইন্টারভিউটা দেখা যাক এবং আমরাও জানতে পারবো যে সালমান শাহ অ্যাকচুয়ালি কেমন মানুষ ছিল এবং সেটার আমরা লাইভ রিয়াকশনও দেবো। প্রথমে যখন মডেলিং স্টার্ট করি তখন আমি ক্লাস 5-এ পড়ি, তখন থেকে আস্তে আস্তে মডেলিং স্টার্ট করি। তো আমি এর আগে টিভিতে অ্যাক্টিং করতাম, গান গাইতাম। আমি 82-তে প্রথম টিভিতে আসি, ছোট্ট খবর একটা অনুষ্ঠান হতো তখন ছোটদের, সেই অনুষ্ঠানের মাধ্যমে। তারপর আস্তে আস্তে আমি এখানে ছোটদের অনুষ্ঠানে গান গাই, নাটক করি, ধীরে ধীরে সপ্তাহে নাটকে যাই, টিভির বিভিন্ন বিশেষ অনুষ্ঠানে আমি যাই। 89-এ আমি নাটকে অডিশন পাস করি, অ্যানলিস্টেড আর্টিস্ট হই। তো এই ছবিটা আমি ছবিতে আসবো আমি কখনো ভাবিনি, ছবিতে যে কাজ করব, যে ফিল্মে আমি আসবো কাজ করব, আমি কখনো এটা ভাবিনি। তো এটা ব্যাপারটা হয়ে গেছে হঠাৎ, সাডেনলি, হঠাৎ করে। আমার অ্যাড টিভিতে তখন যাচ্ছিল ফান্টা, তখন আমার কাছে যখন প্রপোজালটা আসে, ফান্টার একটা অ্যাড যাচ্ছিল, রেগুলার অ্যাডটা চলছিল। তো এর মধ্যে আমার কাছে
সোহান ভাই আমার ছবি কোথা থেকে জানে দেখে আমার সম্পর্কে জানার পরে আমি ছবিতে কাজ করব কিনা জিজ্ঞেস করার পরে আমাকে একদিন ফোন করেন বিকালবেলা, দুপুরবেলা আমাকে একদিন ফোন করে বলেন যে আমি এরকম ডাইরেক্টর অমুক বলছি, আমি আপনাকে ছবির ব্যাপারে কিছু কথা বলতে চাই, আপনি যদি আমাকে কিছু সময় দেন। আমরা দুজন বসলাম, একসঙ্গে বসে কথা বললাম। তো এর মধ্যে উনি আমাকে ছবিতে প্রপোজাল দিলেন যে এমনি আমি অভিজাত এরকম বোম্বে ফ্যামিলির কেমন মানুষ থেকে ছিলেন বাংলা সালমান করছি, শাহ। তো আপনি যদি এটা করতে চান, আপনি যদি এটা করেন আমি খুব খুশি হব। তো ব্যাপারটা আসলে হঠাৎ করে আমাকে এরকম করে ফিল্মের প্রপোজাল দেওয়াতে আমি একটু মানে মানে আমি বুঝতে পারছিলাম যে কী করা উচিত। হঠাৎ এরকম একটা প্রপোজাল আসা, আর আরেক দিক দিয়ে ভালোও সালমান লাগছিল। আমি শাহ আসলে গান, অ্যাকচুয়ালি আমি নাটক প্রথম দিকে কিছু আমি কখনো ভাবিনি যে আমি ফিল্ম লাইনে আসবো, একটা বা ফিল্মে অ্যাডভার্টাইজিং acting করেছিল ফান্টার, ভেবেছিলাম সেখান মডেলিং থেকে করবো, proposal অ্যাক্টিং করবো, পেয়েছিল। ওটা শখের বসে আমরা করতাম আগে, কিন্তু ফিল্মে অ্যাক্টিং করবো অ্যাজ আ প্রফেশনাল আর্টিস্ট আমি কখনো এটা ভাবিনি। এনিওয়ে, তো পরে শরণ ভাই আমাকে যখন প্রপোজালটা দিলেন তখন একদিক দিয়ে আমার ভালোও লাগছিল, কারণ কিয়ামত সে কিয়ামত তক আমি যখন ফার্স্ট দেখি আমির খান জুহি চাওলার সেই কিয়ামত সে কিয়ামত তক যখন আমি প্রথম দেখি, তখন আমি ভেবেছিলাম যে এত সুন্দর ছবিটা, যে এত ভালো লেগেছিল আমার কাছে আমির খানের অ্যাক্টিং, জুহি চাওলার অ্যাক্টিং, যেটা দেখার পর আমার মনে হয়েছিল যে আমি যদি এই ক্যারেক্টারটায় আমি কাজ করতে পারতাম, বা এরকম একটা ক্যারেক্টার আমাকে কেউ দিত, অথবা এই ছবিটাই বাংলাদেশে যদি হতো, আমি যদি সেটাতে অ্যাক্টিং করতে পারতাম, তাহলে আমি খুব খুশি হতাম। আমার মানে কাজ করে